নমস্কার, ক্যাম্পেইন কলিং মিডিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি অনন্যা এবং আমাদের সঙ্গে রয়েছেন সন্দেশখালীর সেই প্রতিবাদী মহিলা রেখা পাত্র। তার কাছে সরাসরি আমরা চলে যাব আমাদের বেশ কিছু প্রশ্ন নিয়ে। আপনাকে আমি স্বাগত জানাই ক্যাম্পেইন কলিং মিডিয়ার পক্ষ থেকে। এই যে সন্দেশখালীর যে ঘটনা ঘটলো এবং তারপরে আপনাকে প্রধানমন্ত্রী একজন শক্তি স্বরূপা বলে উল্লেখ করলেন এবং আপনি উঠে আসলেন বিজেপির মুখ হয়ে, সেখানে দাঁড়িয়ে আজকে সাধারণ মানুষের কাছে আপনি যাচ্ছেন, তাদের কাছে ভোট চাইছেন। কি রকম দেখছেন তাদের, কি রকম বুঝছেন যে তারা কি মনে করছে যে এবার সত্যি সত্যি মানে যে পাশা এতদিন চলেছে সেই পাশা এবার উল্টে দেওয়া দরকার, সন্দেশখালীর মানুষকে তাই মনে করছেন? কি মনে হয়? অবশ্যই এতদিন যে অত্যাচার করেছে, আজকের অত্যাচার সয়েছে, আজকের মা বোনেরা যেভাবে সম্মান হারিয়েছেন, অত্যাচারিত নিপীড়িত হয়েছেন, তাও আজ আমার সন্দেশখালীর, অন্তত সন্দেশখালী নয়, আমার সন্দেশখালী শুধু সন্দেশখালী বলা ভুল, আজ সন্দেশখালীর মা বোনেরা মুখ খুলেছে বলে না হলে, কিন্তু এরকম প্রত্যেকটা বিধানসভায়, প্রত্যেকটা এরকম গ্রামে গঞ্জে এরকম সন্দেশখালী প্রচুর আছে, প্রচুর মা বোনেরও অত্যাচার হয়েছে, তারা এখনও মুখ খুলতে পারেননি। তা আশা করব এই সন্দেশখালীকে দেখে অবশ্যই সেই মা বোনেদের মনে লড়াইয়ের শক্তি জাগবে, আন্দোলনের শক্তি জাগবে, ওনারা নিশ্চয়ই এর একটা বিচার করবে না। সেই বিচারটা যারা মুখ খুলতে পারেননি তারা ভোট বাক্সে গিয়ে আমাদের এই লোকসভা ভোটে গিয়ে ওনারা প্রমাণ দেবেন ওনারা প্রতিবাদ করতে পারেন কিনা। এই সন্দেশখালী কাণ্ডে সিবিআই এর হাতে তদন্তভার দেওয়া হলো এবং একই সঙ্গে সন্দেশখালীর যিনি বেতাজ বাদশাহ শাহজাহান, যার অত্যাচারে আপনারা ওখানে একেবারে বিধ্বস্ত ছিলেন, সেই শাহজাহান বলছেন যে সিবিআই তদন্ত হলে সেটা খুব ভালো হবে। কি বলবেন? এ তো ভূতের মুখে রাম নাম। দেখুন, গিরগিটি রং পাল্টাচ্ছে। এতদিন মানুষের জীবন নাশ করেছে, মানুষের হাতে সাদা থান ধরিয়ে দিয়েছেন, মায়েদের বোনেদেরকে রাতের অন্ধকারে তুলে নিয়ে গেছেন, তাদের সম্মান নষ্ট করেছেন, তাদেরকে পিঠে করার নাম করে নিয়ে যায়, দিনের পর দিন রাতের পর রাত তাদেরকে আটকে রেখেছেন। এখন আর কি বলবেন? নিজের তো অপরাধের ষোলকলা পূর্ণ হয়ে গেছে, তো উনি এখন যে প্ল্যান করে ইডি সিবিআইকে যেভাবে মারধর করেছিলেন গুন্ডা বাহিনী দিয়ে, সেটা উনি এখন মানে কি শুধরে নেওয়ার চেষ্টা করছেন যে আমি করিনি, ওটা অন্য কেউ করেছে, আক্রমণ করেছে। কিন্তু করলে কিগুলো মানুষ বিশ্বাস করবে? সেটা তো প্রমাণ হবে। আর এই যে আমাদের কলকাতা হাইকোর্টের থেকে যে আজকের যে এটা দেওয়া হয়েছে ইডি সিবিআইয়ের ওপরে যে তদন্ত করার জন্য যে অর্ডারটা দেওয়া হয়েছে, আমরা আশা করছি যে অবশ্যই কোনো একটা বিশাল একটা বড় একটা সত্যি একটা হবে, মানে ভালো কিছু হবে সুরক্ষার জন্যে। কেননা আজকের যেভাবে টিএমসির গুন্ডা বাহিনী এখনও অবধি অত্যাচার করছে, কিছুদিন কমে গেছিলেন, আবার শুরু হয়ে গেছে, তো অবশ্যই এবার শান্তি ফিরে আসবে। কেননা ইডি সিবিআইয়ের ওপরে আমাদের পুরো ভরসা আছে, যেটা আমাদের রাজ্যের পুলিশের ওপর ছিল না, নেই। দেখা এই যে ইডি সিবিআই কে মারধর করা হচ্ছে, এটা তো আপনি বললেন, কিন্তু রাজ্য পুলিশের উপর ভরসা নেই বলেন, কিন্তু সেই রাজ্য পুলিশ যাকে দলদাস বলে বারবার বিজেপি দাগিয়ে দিচ্ছে, সেই রাজ্য পুলিশের কনস্টেবলের উপরেও মারধর করা হয়েছে, তাকে গিয়ে পেটানো হয়েছে এবং তার মা, সেই সন্দীপ বলে যে কনস্টেবল, তার মা বলছেন যে সন্দেশখালী তো পুরো গুন্ডাদের জায়গা, মানে পুলিশকে ধরো পিটিয়ে দিচ্ছে, মানে নিজেদের পুলিশের উপরেও ভরসা নেই। কি বলবেন তাহলে? দেখুন, আজকের সেই বিচার তো যে পুলিশ অফিসাররাই করবে। আজকে সত্যিই আমাদের রাজ্যের পুলিশের ওপর কোনো ভরসা নেই। আজকের এই সিভিকদের কাজ দিয়েছে, তাদের কোনো অধিকারই নেই নিজের জীবন আর নিজের মতো করে যাপন করার জন্য। ওনাদের আজকের কেনা গোলামের মতো থাকতে হচ্ছে। দেখুন, এই মানুষগুলোর জীবন চলে গেলে, রাস্তাঘাটে যদি গুলি খেয়ে মরেও যায়, তার জন্য যেখানে বডি পড়ে সেখানে পড়ে থাকে, কেউ গুড়ানোর জন্য আসে না। সেই পুলিশ অফিসার ডেঙিয়ে চলে যায়, তাদের সহযোগিতা করেন না। তাহলে সেখানে আইন কতটা মানে করছে সেটা বোঝা যাচ্ছে। আর রাজ্যের পুলিশের কথা বলবেন না, ওনারা তো গুন্ডা বাহিনীর সাথে যুক্ত আছে। আমাদের রাজ্য পুলিশের ওপর কোনো ভরসা নেই। আপনার বিপক্ষে তৃণমূলের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন হাজী নুরুল ইসলাম, যার বিরুদ্ধে এর মধ্যে অনেক মামলা রয়েছে এবং মুখ্যমন্ত্রী নিজেও তাকে বলেছিলেন তুই তো বোম বাঁধিস, এরকম ইত্যাদি বিভিন্ন রকম মামলা বা দাঙ্গার তার নজির রয়েছে তার পুলিশের রেকর্ডে। সেখানে দাঁড়িয়ে তিনি হচ্ছেন তৃণমূল প্রার্থী হয়েছেন এবং তিনি বলছেন যে সন্দেশখালী ইস্যু কোনো ফ্যাক্টর নয়, একমুখে এই কথা বলছেন। আবার অন্যদিকে গিয়ে বলছেন যে অপরাধগুলো হয়েছে যার জন্য সন্দেশখালীর মা বোনেদের কাছে ক্ষমা চাইতে হবে। তাহলে এমন অপরাধ করেন কেন যার জন্য মা বোনেদের কাছে ক্ষমা চাইতেই হবে? এবং এটা কি কোনোভাবে হবে মনে হয়? দেখুন, আমি একটাই কথা বলবো, যেভাবে আজকের সন্দেশখালী মা বোনেদের ওপর অত্যাচার হয়েছে, আর উনি যে আজকের প্রচারে গিয়ে বলছেন যে এটা কোনো ফ্যাক্টরি না, তো উনি সম্মানের কি মূল্য দিতে জানেন? উনি তো মা বোনের সম্মান নিয়ে সিনেমিনি খেলেনি। উনি তো পুরো একটা গুন্ডা বাহিনী, ওনার একটা গুন্ডা রাজ আছে। ওনার তো হাত তো রক্তে রাঙা, ওনার নিজের জাত ভাইদেরও মারতে পিছপা হটেন না। উনি মুসলিম সম্প্রদায়ের একজন মানে মানুষ, তো উনি ওনার মুসলিম সম্প্রদায়ের মানুষকেও ছাড়েন না, তো হিন্দুদের কি ছাড়বেন? আর এই যে বলছে যে সম্মান হারানো যে কোনো ফ্যাক্টরি না, তো উনি মা বোনের নিশ্চয়ই সম্মানের মূল্য দিতেই জানেন না, ওই জন্য উনি বলেছে যে কোনো ফ্যাক্টরি না। এই কথা বলে উনি ভোট পাবেন? মা বোনেরা আচ্ছা মতো জানে
যে কাকে ভোট দিলে কি হবে, আর এতদিন যে টিএমসির গুন্ডারা যে অত্যাচার করেছে তার উপযুক্ত শাস্তি আজকের এই লোকসভা ভোটের বাক্সই বোঝা যাবে। এই যে আপনি লোকসভা ভোটের যে দাঁড়াচ্ছেন, মানুষের কাছে যাচ্ছেন, কিরকম সাড়া পাচ্ছেন, কি মনে হয়? যেমন প্রচণ্ড সাড়া পাচ্ছি, আর আমার পুরো ভরসা আছে আজকের আমার মা বোনের আশীর্বাদে অবশ্যই আমি 100% জয়লাভ করব। আমার মা বোনেদের পুরো আশীর্বাদ আছে, আমার মা বোনেরা লড়ে নেবে লড়াইটা। এখানে আমার ওনাদের হয়ে ওনাদের পাশে থাকা ছাড়া আর কোনো কিছু করার নেই, কেননা ওনারা যে ভাই আমার পাশে আছেন, তো আজকের ওনাদের মেয়ে বোন হয়ে ওনাদের পাশে থাকতে পারলে সত্যিই আমি খুবই খুশি হব। আজকের আমি সন্দেশখালীর জন্যই আন্দোলনে নেমেছিলাম, ভাবতে পারিনি যে পুরো বাংলার মা বোনেরা আমি আমার পাশে পাবো, ভাই বাবাদের পাশে পাবো, প্রত্যেকেই আমার পাশে আছে, আমি খুবই খুশি। এবং আমি একটাই কথা বলবো, ওনাদের হয়ে যেমন আমার পাশে আছে তেমন করে থাকুক, আমি আজীবন ওনাদের পাশে থাকবো। আমার শেষ রক্ত বিন্দু দিয়ে আমি ওনাদের সাথে লড়বো, ওনাদের সহযোগিতা করবো। রেখা, আপনি তাদের ঘরের মেয়ে, ওই মাটির মেয়ে, এবং ওই লড়াইয়ে আপনি একজন মুখ ছিলেন, এবং সেই কারণেই কিন্তু আপনি আজকে তাদের নেত্রী হিসেবে সামনে এসেছেন। সেখানে দাঁড়িয়ে তাদের আপনার এগেনস্টে যারা দাঁড়িয়েছেন তৃণমূলের থেকে এবং সিপিএমের থেকে, দুজনেই যথেষ্ট হেভিওয়েট নেতা, সুতরাং লড়াইটা প্রচণ্ড কঠিন হবে প্রথমত। এবং দ্বিতীয়ত, যদি ধরলাম যে এই কঠিন লড়াই জিতে আপনি সেখানে নির্বাচিত হলেন প্রতিনিধি, তাহলে সেক্ষেত্রে সন্দেশখালী তথা পুরো লোকসভা কেন্দ্রটার জন্য, বসিরহাট লোকসভা কেন্দ্রের জন্য আপনার কি কি চিন্তা ভাবনা আছে, কি করতে হবে প্রথমে? দেখুন, আমি আজকের যে আমার বিরুদ্ধে হাজি নুরুল দাঁড়িয়েছে, আর সিপিএম বিরুদ্ধে আমাদের খুলনার থেকে নিরাপদ সর্দার উনি দাঁড়িয়েছেন, তো আমি বলবো ওনারা রাজনীতির খুবই বড় বড় মাফিয়ার বড় বড় নেতা। তো আমি সেখানে কিছুই নয়, আমি এইসব রাজনৈতিক বিষয়ে কিছুই বুঝি না, জানি না। আমি শুধু একটাই কথা বলবো, আমার লড়াই মা বোনেদেরকে নিয়ে, সম্মান নিয়ে, তাদের সুরক্ষা নিয়ে। তো আজকের আমি একটাই কথা বলবো, এই লড়াই হাড্ডাহাড্ডি হবে, আর এখানে পুরোপুরিভাবে আমি 100% আশাবাদী। মা বোন আমার সাথে আছে, অবশ্যই ওনাদের জন্য আমি দিল্লি অবধি যেতে পারবো, আর যেতে পারলে ওনাদের জন্য আমার যে সুরক্ষাগুলো দেওয়ার দরকার আমি সেটাই দেব। ওনাদের যেভাবে জমি কেড়ে নেওয়া হয়েছে, ওদের সম্মান, ওনাদের আজকের এই সুন্দরবনে যে আজকের এইমস হওয়ার, একটা এইমস হসপিটাল হওয়ার কথা ছিল, তৃণমূলের হাত ধরে আসবে, সেটা সরকার দেবে, কিন্তু তৃণমূল যেহেতু মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি, আজকের উনি সেটা করেননি। উনি সব দিক থেকেই নিয়েছেন, সব দিক থেকেই হাতিয়েছেন, কিন্তু কাজের কাজ কিছু করেননি। যেমন আমাদের এই হাসনাবাদ অবধি ট্রেন লাইনটা এসে থেমে গেছে, এটা আমাদের সুন্দরবন অবধি পৌঁছানোর কথা ছিল, সেটাও হয়নি। আমাদের সুন্দরবন আজকের যে পর্যটনের মানুষগুলো আসেন, তাদের জন্য একটা ভালো সুরক্ষিত সুরক্ষা দেওয়া নেই, শুধু নদী পথেই ওনারা আসেন, একটা ব্রিজের ব্যবস্থা করা নেই। তো আমি এটাই বলবো, যেমন লেবুখালী, আমাদের সন্দেশখালী, ধামাখালীর আরপার, যেমন সুন্দরবন অঞ্চল, এইসব জায়গাগুলো ব্রিজের কাজ করা হবে, কেননা প্রত্যেকটা মানুষের সুরক্ষা দেওয়া হবে। আর যে আজকের যে দিনে যে আজকের মানুষ স্কুলেরও খুবই সমস্যা, একটা সরকারি স্কুলে বাচ্চারা গেলেও ঠিকঠাক তাদের পড়াশুনো হয় না, তারা সেই পড়াশুনো সেই শিক্ষালয়ে যে তারা শিক্ষা ঠিকঠাক পায় না, সেটার দিকেও প্রত্যেকটা বিষয় আমি খুঁটিয়ে আমি ওপর মহলে সেখানে দিল্লি গিয়ে আমি ওনাদের কাছে কমপ্লেন জানাবো, যাতে ওনাদের পুরোপুরিভাবে সুরক্ষা দেওয়া হয়। রেখা, আর একটা বড় বিষয় যেটা সন্দেশখালীর ইস্যুতে আসছে, সেটা হচ্ছে যেহেতু এটা বর্ডার এরিয়া, সীমান্ত অঞ্চল, তার জন্য কিন্তু মাফিয়া বা ড্রাগ পাচার, মাফিয়া রাজ বা মাদক পাচার, নারী পাচার ইত্যাদি অনেক ঘটনা উঠে আসছে, এবং এনআইএ পর্যন্ত এখানে জড়িত হচ্ছে এই বিষয় নিয়ে তদন্ত করার জন্য, এবং এটা আন্তর্জাতিক প্রশ্ন উঠে যাচ্ছে, আন্তর্জাতিক দেশের সুরক্ষার প্রশ্ন উঠে যাচ্ছে, এটাও একটা বড় ফ্যাক্টর হয়ে উঠছে। তো আপনি যদি জিতে যান, তাহলে এই বিষয়টাকে কিভাবে ফোকাস করবেন? দেখুন, এনআইএ তো মানুষের ভালোর জন্যই করছেন, ওরা মানুষের সহযোগিতা করছেন, করতে দেওয়া হবে। মানুষ যদি ওনাদের তদন্ত যদি আজকে সুরক্ষা পায় তো পাবে, যেটা রাজ্যের পুলিশ করতে পারেনি আজকের ইডি সিবিআই এনআইএ করছে। আজকের যেখানে রাজ্যের পুলিশের দায়িত্ব ছিল এগুলো দেখার, সেগুলো এনআইএ করতে এসছে, সিবিআই করতে এসছে। স্পেসিফিক প্রশ্ন করছি, যে যেটা এই যে বিষয়গুলো, যেমন ধরুন যে কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যেগুলো, সেগুলোই কিন্তু মুখ্যমন্ত্রী মোটেই অ্যালাউ করতে চাইছেন না। তিনি চাইছেন না এনআইএ, সিবিআই কেউ এসে এখানে, ইডি কেউ এসে এখানে কোনো রকমভাবে তদন্ত করুক, তিনি বারবার তার বিরোধিতা করছেন। কিন্তু এদের যে তদন্ত করার প্রয়োজন সেটা বারবার বিজেপি বলছে। সেখানে দাঁড়িয়ে আপনার কি মনে হয়, সন্দেশখালীর মানুষ কি চায়, যে এনআইএ বা সিবিআই বা ইডি তারা এসে তদন্ত করে আসল সত্যিটা টেনে বার করুক? অবশ্যই মুখ্যমন্ত্রী যতই বাধা দিক, আমরা সবাই চাই, আমরা বাংলার মা বোনেরা বাবা প্রত্যেকেই চাইবো যে ইডি সিবিআই এনআইএ এনারা তদন্ত করুক, আর যারা অপরাধের সাথে যুক্ত তাদের উপযুক্ত শাস্তি হোক। আমাদের মুখ্যমন্ত্রী তো প্রথম থেকেই উনি আমাদের বিরোধিতা করছেনই,
যেহেতু ওনার এবার ভোট চুরি করা, ভোট লোটাটা বন্ধ হয়ে যাবে, উনি আদৌ থাকতে পারবেন কি জানি না। আজকের বাংলার মায়েরা যেভাবে ওনার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, তো ওনার শেষ হওয়ার সময় এসে গেছেন। অবশ্যই আজকের টিএমসি শেষ হবে। একটা শেষ প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে এর আগে যখন ওখানে দেখা গেছিল যে মায়েরা বা বোনেরা সবাই নিজেদের আধার কার্ড দেখিয়ে বলছে যে মুখ্যমন্ত্রী আপনি আসুন, এসে দেখে যান এখানে কি পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আসেননি এবং তিনি উপরন্তু বলছেন যে এই যা হচ্ছে এটা সম্পূর্ণ মিডিয়ার তৈরি করা একটা নাটক। এবং ওখানকার যিনি তৃণমূলের প্রার্থী হাজি নুরুল ইসলাম, তিনিও বলছেন এসব নাটক ফাটক করে কোনো লাভ হবে না, মানুষ মানে বাংলার মা মাটি মানুষের ওপরই ভরসা রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রাখবেন। আপনি তো নিজে ওই পরিস্থিতির শিকার হয়েছেন, আপনি দেখেছিলেন, তাতে দাঁড়িয়ে কি আপনার মনে হয় যে সত্যি সত্যি মা মাটি মানুষের ওপরে ওখানকার মাটির মেয়েরা, আপনারা যারা মাটির মেয়ে ছিলেন, তারা ভরসা করতে পারবেন আর কখনো? দেখুন, আমরা যে অত্যাচারিতের ভিতর থেকে এসেছি, আমরা একটাই কথা বলতে চাই, আজকের মা মাটি বলতে আজকের যে মা মাটির ওপরে, আজকে যে মা মাটিকে নিয়ে আজকে মুখ্যমন্ত্রী এত কথা বলছে, সেই মা মাটির ওপরেই অত্যাচার করা হয়েছে, সেই মা মাটিকে অসম্মান করা হয়েছে। তো আমি চাই যে আমার মায়েদের কাছে একটাই কথা বলবো, যে মা মাটিতে মায়েদেরকে অসম্মান করা হচ্ছে, আমাদের সেই বাংলার মেয়ে মুখ্যমন্ত্রীকে চাই না, আমরা চাই না। আমার মায়েরা একটাই জিনিস চায়, তাদের মাটির মেয়ে, তাদের ঘরের মেয়ে, একজন গরিব পরিবারের তাদের বোন, তাদের দিদি, বৌমা, তারা তাকেই চাইবে আশা করি। কেননা তাদের সাপোর্ট আমি যেভাবে পাচ্ছি, আমি পুরোপুরিভাবে আশাবাদী, কেননা ওরা আমার সাথ দেবেন এবং ওরা হাত ধরেও আমাকে কথা দিয়েছে, এখানে আমরা তোমাকে ছাড়া কাউকে এলাও করব না। তো আমি এতে 100% আশাবাদী, আজকের ওনারাই আমার সাপোর্টে আছেন, থাকবেন, আর আমি ওনাদের হয়ে কিছু করতে পারবো। আমার মনের আশা আছে, আমি আজকের যেটা মুখ্যমন্ত্রী করতে পারেননি, আজকের সেটা অবশ্যই আমরা একসাথে যুদ্ধ করে সেটা আমাদের আশা, আমাদের ভরসা আমরা অবশ্যই আদায় করে নিতে পারবো। তাহলে বলছেন যে লক্ষ্মীর ভান্ডারের 500 টাকার জায়গায় 1000 টাকা হওয়া, 100 টাকা হওয়া, এটা কোনো রকম ভাবে ফ্যাক্টরি করবে না? দেখুন, লক্ষ্মীর ভান্ডার তো সরকারি প্রকল্প, সরকারে দিচ্ছে, এটা মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী অবশ্যই দিচ্ছেন না, এটা ওনার ব্যক্তিগত সম্পত্তির থেকেও দিচ্ছে না, ব্যক্তিগত ওনার টাকা পয়সা দিচ্ছে না। তো আমি একটাই কথা বলতে চাই, সরকারি জিনিস উনি যেভাবে আজকের বন্ধ করে দিয়েছেন ফেব্রুয়ারি থেকে, তো আমি একটা কথাই বলবো, এটা সরকারি প্রকল্প, সাধারণ মানুষের অধিকার, এটা ওনার বন্ধ করার অধিকার নেই। তাই উনি বন্ধ করে যে অপরাধটা করেছেন, সেটা উনি না করলেই পারতেন, কেননা ওনার ব্যক্তিগত থেকে দিচ্ছেন না উনি এই লক্ষ্মীর ভাণ্ডার, বেকার ভাতা, বার্ধক্য ভাতা। তো আমি একটাই কথা বলবো, সরকারি প্রকল্প সরকারিভাবেই চালু থাকুক। আর যে সরকারি প্রকল্প পেতে গেলে যে আমাদের টিএমসি সিপিএম করতে হবে এমন কোনো কথা নয়, এটা সরকারি প্রকল্প, যে পাবে সে পাবে, তার ইচ্ছা মতো সে পার্টি করবে, দল করবে, এতে কোনো মতেই আমার মনে হয় মুখ্যমন্ত্রীর এতে বাধা দেওয়ার কোনো কারণ দেখতে পাচ্ছি। দেখুন, আমাদের তো এমনি রাজ্য পুলিশের উপরে কোনো ভরসাই নেই, ওনারা যেভাবে আমরা যেভাবে অত্যাচারিত হয়েছিলাম, নিপীড়িত হয়েছিলাম, তো আজকের দিনে আমরা একটাই কথা বলবো, আজকে যে কলকাতা হাইকোর্টের থেকে যে আজকে সিবিআই তদন্তের জন্য যে সন্দেশখালী অর্ডার দিয়েছেন, এটা খুবই ভালো করেছেন। সাধারণ মানুষেরা একটু শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে, কেননা যেভাবে মানুষের অত্যাচার করছিল, এখনও করছে, এখনও কিছু টিএমসির গুন্ডা বাহিনী গিয়ে ঘরে ঘরে গিয়ে হুমকি দিচ্ছে, এটা করছে ওটা করছে। আমি চাইবো যে সিবিআই তদন্ত করুক এবং প্রত্যেকে অ্যারেস্ট করা হোক, কেননা ওরা যেভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে, তো সাধারণ মানুষ যাতে শান্তিপূর্ণভাবে তো এবার তো লোকসভার ভোটেই দিতে পারবেন না। আমরা চাই যে সিবিআই তদন্ত করুক, আর আমাদের সন্দেশখালী শুধু নয়, আমি চাইবো বসিরহাট লোকসভার প্রত্যেকটা মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে। আপনি কি সন্দেশখালীতে গিয়ে আবার থাকবেন? তার কারণ এই এখন ভোটের পর কি অবস্থা হবে সেটা তো এখনো পর্যন্ত নিশ্চিত বলা যাচ্ছে না। পোস্টপোল ভায়োলেন্স দেখেছি, মানে হিংসার ঘটনা ভোটের পরও হয়, সেক্ষেত্রে আপনার সুরক্ষা কতটা হিসেবে দেখছেন বা বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে ভোটের পরের কথা? দেখুন, সেটা তো ভোটের পরে, লোকসভা ভোটের পরেই বোঝা যাবে, কিন্তু আমার তো ইচ্ছা আছে আমি সন্দেশখালী থাকবো, সবার পাশে থাকবো, সবার সাথে থাকবো, কেননা আমি সন্দেশখালীর আজকের মানুষেরা এতটা অত্যাচারিত হচ্ছে, আমি চাই না যে আমি কলকাতার ভিতরে লুকিয়ে থাকি আর ওনারা কষ্ট পাক, ওনাদের ওপর অত্যাচার হোক, যেটা হবে আমাদের সবার ওপরে হোক, সবার সাথেই হোক, আমি এটাই চাই। আমি কাউকে কষ্ট দিয়ে কাউকে দূরে ঠেলে তাকে আমি অত্যাচারিত হতে দেখতে চাই না, যেটা হবে আমাদের সবাই আমরা লড়ে নেব, কেননা যেভাবে আমরা একসঙ্গে আন্দোলনে লেগেছি, আমি চাই একসাথেই আমাদের এই আন্দোলনটা জারি থাকুক। আমি চাই না যে একার মতো স্বার্থপরের মতো বাঁচতে। সন্দেশখালীর যে মূল অভিযুক্ত শেখ শাহজাহান, তিনিও সিবিআই যে তদন্ত হয়েছে সেই তদন্তে খুশি, তিনি বলছেন আমি আশ্বস্ত। কি বলবেন?
ওটা তো উনি বলবেন, কেন উনি বাঁচার জন্য অনেক কিছুই বলবেন। উনি এখন বলছেন আমি অসুস্থ। উনি রাজ্যের পুলিশের হাতে ইচ্ছা করে ওনারা প্ল্যান করে ওটা ও অ্যারেস্ট হয়েছিল। এবার তো উনি বলবেন, ওনার তো এটা বলারই, কেননা উনি যেভাবে মানুষের উপর অত্যাচার করেছেন, এখন মানুষের কাছে মুখ দেখাতে পারবে। আমি তো এটাই ভাবছি যে উনি এরকম করে বলেনও বা কী করে। ওনার সত্যি ওনার কি একটু লজ্জা শরম বলে কিছু নেই? উনি এত অত্যাচার করার পরেও এখনও বলছে যে আমাকে ইডি সিবিআই করেছে বলে আজকে আমি আশ্বস্ত হলাম। এটা ওনার মুখে মানায় না, তবু উনি বলছে। এটা সত্যি আমি দেখেছি দুষ্কৃতি, কিন্তু এরকম দুষ্কৃতি দেখিনি যে নিজেরও প্রশংসা করে। করা ভালো, ভালো করুক, আমাদের কোনো অসুবিধা নেই। দুষ্কৃতিরাই করে, সাধারণ মানুষ পারে না নিজের প্রশংসা করতে। রেখা, মূল অভিযুক্ত যারা তারা জেলে আছে, কিন্তু আপনার কি মনে হয় যে এখনো পর্যন্ত কিছু আছে যারা বাইরে আছে এবং তাদের নির্দেশগুলো পালন করে যাচ্ছে কোনোভাবে? অবশ্যই আমাদের সন্দেশখালী খুলনা অঞ্চলে একজন প্রধান আছেন, ওনার নাম দিলীপ মল্লিক। উনি এখন শুনছি যে গ্রামের টিএমসি যে ছেলেরা ছিল ওনাদের সাথে, যাদেরকে আগে ওনারাই এই টিএমসির গুন্ডারাই মেরেছিল, মারতে ওনারা সরে এসেছিলেন, এসে বিজেপির সাথে যোগদান করার চেষ্টা করছিলেন। তারপরে আবার সেই ওরা ঘরে ঘরে ঢুকে বুঝিয়ে ওনাদেরকে আমাকে হাত করেছে। ওনাদের দিয়েই রাতের অন্ধকারে মানুষের ঘরে মেয়েদেরকেও হুমকি দেওয়া হচ্ছে যে এবারে লোকসভা ভোটের পরে ঘর থেকে তুলে নিয়ে দেখিস কি হয়, এই হয় সেই হয়। আমার কাছে এরকম সন্দেশখালীর থেকে অনেকেই মায়েদের দিদিদের ফোন এসছে যে রেখা আমাদের সাথে এরকম এরকম করছে, কি করব। আমি একটাই কথা বলেছি ওনাদেরকে, যেমন করে আমাদের আন্দোলন চালিয়েছি আমরা, সেই একই আন্দোলন সবার মনের ভিতরে সেই একই লড়াইয়ের জায়গাটা যেন পরিপূর্ণ থাকে, কেউ দুর্বল হবে না। আর যখনই কোনো বিপদ হবে আমাকে যেরকম ফোন করছে এরকম করবে, আমার যতটা করার আমি দরকার আমি আপনাদের পাশে যাব, আপনাদের সাথে আমরা একসাথেই লড়বো। রেখা, সন্দেশখালী খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা গ্রামের বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দিল তৃণমূলের দুষ্কৃতীরা। অভিযোগ করার পরে পুলিশ গেছে, কি বলবে এরকম পরিস্থিতি কি এখনো ওখানে কি অবস্থা? দেখুন, আজকের এই যে খুলনা অঞ্চলে যে তোমার হাটগাছার যে জায়গাটা আপনি বলছেন, দেখুন এসব জায়গায় প্রচুর শেখ শাহজাহানের গুন্ডা বাহিনীরা আছে, প্রচুর। এখনও সিবিআই তদন্ত করতে দিয়েছে, ওরা এখন এরকম অত্যাচার চালিয়ে যাবে মানুষের মুখ বন্ধ করার জন্যে। আর সিবিআই তদন্ত করতে দিয়েছে, আমরা চাইবো যে খুব তাড়াতাড়ি ওনারা খুব তাড়াতাড়ি একটু করুক, কারণ যেভাবে মানুষের উপর অত্যাচার করছে এরপর হয়তো এই লোকসভা ভোটের আগে ওরা অনেক মানুষের জীবনও নিয়ে নিতে পারে। আমি একটাই ওনাদের কাছে অনুরোধ করবো, ওনাদের তদন্ত তাড়াতাড়ি করুক আর সেই মানুষগুলোকে অ্যারেস্ট করুক যারা এখনও দুর্নীতিগ্রস্ত মানুষদের সাথে যোগাযোগ রেখে দিয়েছে। এখনো পর্যন্ত আপনি লোকসভা নির্বাচনের যে প্রচারের কাজ শুরু করেছেন বেশ কিছুদিন হলো, প্রচারে বেরিয়ে মহিলাদের কাছে বা অন্যান্যদের কাছে, ভোটারদের কাছে কি বলছেন উন্নয়ন করার ক্ষেত্রে আপনার বসিরহাট লোকসভা ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি কি, এবং যা গতবারের এমপি নুসরাত জাহান তিনি করতে পারেননি সেটা আপনি করবেন প্রথম? দেখুন, আমার প্রথমে ওনাদের কাছে একটাই যেটা আমার বলার ছিল, সেটা হলো আমাদের মা বোনেদের সম্মান। আমি চাই যে আমার মা বোনেদের সম্মানটা রক্ষা করতে পারি, সবাই মিলে আমরা একসাথে লড়ে আমাদের মা বোনেদের সম্মান রক্ষা করতে পারি। আর দ্বিতীয়ত যে উন্নয়নগুলোর কথা বলছেন, আমাদের হাসনাবাদ অবধি যে ট্রেন লাইন এসে থেমে গেছে, ওটা আমাদের সুন্দরবন অঞ্চল অবধি যাওয়ার কথা ছিল, যায়নি। আমি চাইবো এই ট্রেন লাইনটা আমাদের সুন্দরবন অঞ্চল অবধি যাক। আর যে এখনও অবধি আমাদের গ্রাম্য অঞ্চলের মধ্যে যে রাস্তাগুলোর কাজ হয়নি, আমি চাইবো সেই রাস্তাগুলো খুব তাড়াতাড়ি রাস্তার কাজগুলো হয়ে যাক। নদীর বাঁধ এবং যে চাষি ভাইদের বাবাদের জমিগুলো কেড়ে নিয়েছে, আমরা চাইবো প্রত্যেকের জমিগুলোও ফেরত পাক, ওনারা নিজের জমি নিজের কাছে পাক, নিজেরা যেমন করে আগে চাষ করে সোনার ফসল ফলিয়ে খেতেন তেমনই খাক। আর একটা কথা যে স্কুল, আমাদের গ্রামাঞ্চলে তো ভালো স্কুলের সুরক্ষা নেই, তো আমি চাইবো আজকে স্কুলের যে সুরক্ষাটা সেটাও দেখব। এবং আমাদের এইমস একটা হসপিটাল হওয়ার কথা ছিল এই আমাদের সুন্দরবন অঞ্চলে, আমি চাইবো আজকের যে কল্যাণীতে যে এইমস আছে ওরকমই একটা এইমস আমাদের সুন্দরবন অঞ্চলে গড়ে উঠুক। মানুষের সুরক্ষার জন্য এইটুকু করব আমরা। বসিরহাটের যে টিএমসি প্রার্থী হাজী নুরুল ইসলাম, তিনি প্রথমে বলছিলেন যে এটা কোনো সন্দেশখালীর ইস্যুটা কোনো ফ্যাক্টর নয়, এবং তারপরে বলছেন যে সেখানে গিয়ে লোকের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে সকলের কাছে। এই কথায় কি চিড়ে ভিজবে মনে হয়? দেখুন, এখানে চিড়ে ভিজে কিছুই নাই। উনি একটা দুর্নীতিগ্রস্ত মানুষ। উনি আগাগোড়ায় দেখুন দেগঙ্গা, বসিরহাট, বাদুড়িয়া এইসব জায়গায় উনি ভালোই দুর্নীতি করেছেন, মানুষকে মানে জীবন নাশের থেকে নিয়ে সম্মানহানি থেকে ওনার তো কিছুই বাকি নেই। তো ওনার পায়ে ধরার কিছুই নেই, কেননা উনি যেভাবে মানুষটা গেছেন, আজকে তো মিছিলে গেছিলেন সন্দেশখালী, আমি দেখলাম আমাদের সন্দেশখালীর 2-4 জন ছেলে ওই টিএমসির গুন্ডা বাহিনী, আর সব বাইরের থেকে লোক ভাড়া করে নিয়ে গেছেন। যে কথা মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন
যে এনারা কলকাতার গুদাম থেকে নিয়ে এসেছেন ভাড়া করে, বহিরাগত সব। তো আমি এখন দেখতে পাচ্ছি আমাদের যে আমার প্রতিবেশী যে দাঁড়িয়েছেন, যে ক্যান্ডিডেট হয়েছে টিএমসি, উনিও গুন্ডা বাহিনী নিয়ে গেছেন। ওনার সাথে যারা ছিল তারাও মানে বহিরাগত। কেউ আমাদের সন্দেশখালী অঞ্চলের মা বোন ছিলেন না। সন্দেশখালী মা বোন জানে যে সম্মান হারানোর কষ্ট কী, আর সেই সম্মান যারা নষ্ট করে তাদের সাথ দিতে গেলে বিবেকে বাঁধে তাদের। তারা চায় না দ্বিতীয়বার তারা সম্মান হারাক, তাদের ঘরে এরকম অসম্মানীয় কোনো কাজ হোক তাদের ফ্যামিলিতে। তারা সুরক্ষাটাই চায়, ওই জন্য আজকের হাজি নুরুলের সাথ দেননি ওনারা। আর গ্রামের তৃণমূল নেতারা এখন গ্রামের মেয়েদের বাড়ি বাড়ি গিয়ে শাড়ি দিচ্ছে, গিয়ে বলছে যে তৃণমূলকে ভোট দিন, তাহলে মেরে ফেলা হবে। দেখুন, এতদিন তো আমাদের মুখ্যমন্ত্রী যাননি, আজকে হয়তো লোকসভা ভোটটা ওনার কাছে খুবই প্রয়োজনীয়, তো ওই জন্য শাড়ি দিচ্ছেন। এতদিন মা বোনের শাড়ি খুলেছে, এখন শাড়ি দিয়ে ঢাকছেন। সম্মান নষ্ট করে তো শাড়ি দিয়ে ঢাকছে, সে শাড়ি দেওয়ার কোনো যুক্তিই হয় না আমার কাছে। আমি তো চাইবো, যখন ওনার প্রয়োজন ছিল তখন উনি গেলেন না, আর এখন শাড়ি দিয়ে কি প্রমাণ করতে চাইছেন? ওই শাড়ি আমার মা বোনেরা পরবেন না, আর পরলেও ভাববো যে আজকের টিএমসির গুন্ডা বাহিনীরা হয়তো হুমকি দিয়েছেন, তার জন্য জোর করে পড়েছেন। আমার মা বোনেরা আশা করি ওই শাড়ি হাতে গ্রহণ করলেও হুমকির জড়ালোতে ওনারা শরীরে ঠাকাবেন না, ওনাদের অঙ্গে কোনো দিনের জন্য ওই শাড়ি তুলবেন না। বসিরহাটে লোকসভা ভোট হওয়ার আগেই লক্ষ্মীর ভান্ডারের যে বর্ধিত মূল্য এরপরে যে ভাতা বেড়ে গেছে সেটা সবার অ্যাকাউন্টে ঢুকে যাবে। আপনি মা বোনেদের কথা বলছেন, লক্ষ্মীর ভান্ডারের কোনো প্রভাব বসিরহাট কেন্দ্রে পড়বে? দেখুন, লক্ষ্মীর ভান্ডার তো টাকাটা তো আমাদের কেন্দ্রের থেকে মনে হয় দেওয়া হচ্ছে, তো হ্যাঁ, তো রাজ্য সরকারই দিচ্ছে, তো ওটা আমাদের রাজ্য সরকার থেকে, এটা মুখ্যমন্ত্রীর হাতে আছে, মুখ্যমন্ত্রী দিচ্ছে। তো এখানে মুখ্যমন্ত্রীর নাম কেনার কোনো প্রশ্নই ওঠে না, যে দিচ্ছে তারই নাম হচ্ছে না। আর উনি তো চাইছে যে উনি নিজের নাম কামিয়ে আজকের সেই লক্ষ্মী ভান্ডার দিয়ে মানুষের সম্মানহানি করতেন। আজকের ওনার লক্ষ্মী ভান্ডার যে দেবেন বলছেন, এতদিন এই তো আমাদের জানুয়ারি মাস থেকেই প্রায় অর্ধেক লোকের লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দিয়েছিল। তারপর ফেব্রুয়ারিতে যখন এই আন্দোলন শুরু হয়, পুরো টোটাল বয়স্ক মানুষের ভাতার থেকে নিয়ে আর লক্ষ্মী ভান্ডার থেকে সব মানে সুবিধা বন্ধই করে দিয়েছিলেন। না, দেখুন, যে টাকার বিনিময়ে মানুষের সম্মান যায় তার জন্য আমরা কোনো অভিযোগ জানাইনি। আর আমরা চাইবো এই বসিরহাট লোকসভার ভোটের পরেই, আমরা শুনেছি যে আমাদের যে রাজ্য সরকার যে লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন, কি ভাতার টাকা দিচ্ছেন, এটা 3000 টাকা করে দেবেন। হ্যাঁ, মুখ্যমন্ত্রী বলছেন যে সিঙ্গুর মন্দির গ্রামের মতো ব্যাপার না, সন্দেশখালীর ঘটনাটা স্থানীয় ঘটনা, সেখানে কেউ মারা যায়নি, অভিযুক্তদের পুলিশই গ্রেফতার করেছে। কি বলবেন? দেখুন, মারা যায়নি এ কথা তো বলা যায় না। সন্দেশখালী না হলে মারেনি, অত্যাচার করেছে। আর অন্য জায়গায় তো এখন অবধি বডিই পায়নি। যেসব ভাই বোনদের মানে তুলে নিয়ে গেছে তাদের এখনো বডিই পাওয়া যায়নি। শেখ শাহজাহানের এরকম অত্যাচারে তো ওনার করে মানে এরকম অত্যাচার করে তো ওনার মানে পুরো এক্সপার্ট হয়ে গেছে। আর এই মিথ্যা কথা বলতে বলতে উনি যা এখনও কতদূর যাবে সেটাই আমরা ভাবছি। তো এই লোকসভা ভোটের পরে আশা করছি যে ওরা উপযুক্ত জবাব পেয়েই যাবে। দেখুন, হয়তো প্রত্যেকটা বুধে আমি যেতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করব। সেখানে আজ সেন্টার পোস্ট থাকছে, কেন্দ্র বাহিনী থাকছে, আমি আশা করব ওনারা সামলে নেবেন। আর আমার যতটুকু করার আমি করব, ওনাদের সাথে যোগাযোগ রাখবো, ওনাদের সতর্কবাণী দেবো। এবং আমি চাই যে ওনারা সকাল সকাল ভোটটা দিয়ে নিজের আশ্রয় ফিরে যাক শান্তিপূর্ণভাবে। আর যে দুর্নীতিগ্রস্ত মানুষের যারা হামলা করবে তার জন্য আমার মা বোনেরা অবশ্যই রেডি থাকবেন। যে আন্দোলন আমরা সন্দেশখালীতে ফেব্রুয়ারির 5 তারিখে বার করেছিলাম, সেই একইভাবে আন্দোলন মনে সেই আগুন জ্বালিয়ে সেই আন্দোলন যেন বার করে পুরো মা বোন বয়স্ক মানুষদের দিয়ে শান্তিপূর্ণভাবে ভোটটা করিয়ে নিতে পারেন। অবশ্যই দেখা যাবে। আমার মা বোনেরা রেডি আছে। মা বোনেরা জানে যে সম্মানের বিনিময়ে কি তুলে নিতে হয় হাতে। মা দুর্গা যেমন ত্রিশূল তুলে নিয়েছিলেন, মা কালী যেমন খাড়া তুলে নিয়েছিলেন, তেমন এই সন্দেশখালীর মা বোনেরা প্রমাণ আবার দিয়ে দেবে এই লোকসভা ভোটে যদি কোনো সমস্যা করে টিএমসির গুন্ডা বাহিনীরা।
লোকসভা তো শুধুমাত্র সন্দেশখালী বিধানসভায় না, 7টা বিধানসভা নিয়ে শুধুমাত্র সন্দেশখালীর মা বোনেরা এটা হাতে তুলে নিলে প্রতিরোধ করা যাবে বাকি 6টা বিধানসভা? দেখুন, বাকি 6টা বিধানসভার কথা বলছেন, এখনো হয়তো অনেক এই বিধানসভার অনেক সন্দেশখালীই আছে যেখানে এরা অত্যাচারিত হচ্ছে মা বোনেরা, তারা মুখ খুলতে পারছে না। কিন্তু আমি চাইবো এই লোকসভা ভোটে যেন তাদের রূপটা তারা দেখিয়ে দেয়। তাদের রূপটা বেরিয়ে আসলে হয়তো আজকে দুর্নীতিগ্রস্ত মানুষেরা ভয় পাবে, ওনাদের পিছিয়ে যাবে। সব মা বোনেদের শক্তি একটা দুর্গার শক্তির মতো। আমি চাইবো প্রত্যেকের মায়ের মধ্যে সেই দুর্গা, সেই মা তারা মায়ের রূপটা ফুটে উঠুক। ওরা দেখে ভয় পায় যেন দ্বিতীয়বার যেন কোনো মা বোনের উপরে অত্যাচার না করার সাহস পায়। আর আমার মা বোনেরা, আমি আশা করছি আমার মা বোনেরা সবাই মিলে সেই কাজটিই করবে যেটা সন্দেশখালীর বুকে হয়েছিলেন। আর যারা পিছিয়ে আছে, যারা ভয়ে লুকিয়ে আছে, আমি চাইবো সেই মা বোনেদের নিজের রূপ দেখানোর সময় এসে গেছে। তো আমার মা বোনেরা সবাই মিলে সেই রূপটা দেখাও, আর নিজের যে পাওনাটা সেটা নিজেই আদায় করে নিন, নিজের লড়ে। পাশে আছে এই রেখা পাত্র, আপনার ঘরের বোন এবং বলতে পারেন মেয়ে। আপনার যেটা বলে ওনারা সম্মান দিতে চান, আমি সেইভাবে ওনাদের পাশে থাকতে চাই। সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার, তিনি সিপিআইএমের প্রার্থী হয়েছেন, তাতে কি আপনার খানিকটা অসুবিধা হবে? দেখুন, টিএমসি আর সিপিএম এরা একই সাথে যোগ আছেন, কিন্তু ওনারা ভাগাভাগি হয়ে ভোট কাটতে চাইছেন। তো আমার মনে হয় সিপিএমে মানুষ ভোট দেবে বলে আমার মনে হয় না। ওনারা যতই হাতে হাত মিলিয়ে নিজেদের পুত্রত জাতিত ভাইয়ের মতো ওনারা ভাগ হয়ে ভোট লুটার চেষ্টা করছেন, এটা হতে দেবে না। এটা মানুষ ভালো করে জানে যে ওনারা কেমন ধরনের। আমার পুরোপুরি আশ্বাস আছে ওনারা বিজেপিকেই বেছে নেবেন, এই ভারতীয় জনতা পার্টিকেই ওনারা বেছে নেবেন আগামী দিন। কেননা ওরা জানে যে শান্তি কতটা প্রয়োজন। হাজী নুরুল ইসলাম বলছেন যে 5000 মার্জিন হলেও তিনি সন্দেশখালী থেকে ভোটে জিতবেন। দেখুন, ওনার দুর্নীতি করার পুরো মা বোনেদের দুর্নীতি করেছে যে পুরো মা বোনেরা এবং ভাইয়েরা বাবারা সবাই জানেন। তো ওনার 5000 ভোটে উনি জিতবেন কিনা 5000 ভোটে হারবেন সেটা তো আমি বলতে পারবো না। সেটা বিচার করবে আমার জনগণ, সেটা আমার মা বোনেরা ভাইয়েরা সবাই বিচার করবেন উনি কতটা ভোটে জিততে পারেন। রাজনীতিতে এই মুহূর্তে আপনার আদর্শকে কাকে দেখে প্রত্যেকদিন রাজনীতির পার্ট নিচ্ছেন আপনি? মহিলা রাজনীতিবিদ হিসেবে নয়, ওভারঅল কাকে দেখে এই মুহূর্তে আপনি রাজনীতির পার্ট নিচ্ছেন? আদর্শকে, কার ফ্যান আপনি এই মুহূর্তে? দেখুন, আমি তো আমার পুরো অত্যাচারিত মায়েদেরই, কেননা তারপরে যিনি আমার মাথায় হাত রেখেছেন আমাদের প্রধানমন্ত্রীজি, ওনার অনেক কৃতজ্ঞতা বোধ আছে। উনি যেভাবে আমাদের উপরে সাহায্য করেছেন, আজকের আমাদের পাশে থাকার চেষ্টা করেছেন। তো আমি একটাই কথা বলবো, আমি যেমন করে আমার পুরো রাজ্যের মা বোনেরা যেভাবে আমার সহযোগিতা করেছেন, আমি চাইবো আমি যে রাজ্যের মা বোনের সাথে সাথে আমাদের প্রধানমন্ত্রীরও খুবই ভালোবাসি, কেননা খুবই শ্রদ্ধা করি। উনি আমার বাবা তুল্য মানুষ। তো আমি চাইবো আজকের আমার মা বোনেদের কাছে একটাই কথা বলবো, এই লোকসভা ভোটে আজকের এই ভোটটা দিয়ে মোদিজির হাতে উপহার দিই। কেননা মোদিজি যেটা করেছে, ভোট তো চুরি করে 2011 থেকে তো চুরি করছিলেন। তো আমি চাইবো অন্তত এই লোকসভা ভোটটি দিয়ে ওনারা এই লোকসভাটিকে ওনার হাতে উপহার দিয়ে দিক। কেননা এই অত্যাচার হয়তো কমতেও পারে, কেননা এই অত্যাচার যেভাবে মাত্রা ছাড়িয়ে গেছে, তো আমাদের দেয়ালে পিঠ থেকে গেছিলেন, আমরা সেই দেয়ালের থেকে পিঠটা সরিয়ে নিয়েছি। তো আমরা চাইবো আমরা যেন এই দেয়ালে পিঠটা যে সরিয়ে নিয়েছি, আমরা এই দেয়ালে পিঠ সরিয়ে আরও আগিয়ে যেতে পারি। দেখা এই যে বিষয়টা মানে সন্দেশখালীর যে ব্যাপারটা হয়েছে সেটাকে তৃণমূল বারবার বলেছে, যেটা মিডিয়া এই জিনিসটাকে তৈরি করেছে, এবং একই সঙ্গে হাজী নুরুল ইসলাম বলছে যে ওসব নাটক করে কোনো লাভ হবে না, বাংলার মানুষ মা মাটি মানুষকেই ভালোবাসে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবে। আপনারও কি মনে হয় যে ওখানকার মানুষ এরকম মনে করছে? দেখুন, বাংলার মেয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেটা মানুষ বুঝতে পেরেছে যে বাংলার মেয়েকে, বাংলার মেয়ে যদি উনি হতেন তাহলে আজকের মানুষের সম্মানটা নষ্ট করতে পারতেন না গুন্ডা বাহিনী দিয়ে। রাতের অন্ধকারে পিঠে করার নাম করে তুলে নিয়ে 2-4 দিন আটকে রেখে তাদের সম্মানহানি করতেন না। এই নোংরা কার্যকলাপ চালিয়ে এখন উনি মুখ খুলে বলছেন যে মা মাটি হ্যান মাটি। উনি মা মাটির যোগ্যতাই না, ওনার ভিতরে কোনো যোগ্যতাই নেই মা মাটি হওয়ার। কেননা উনি বাংলার মেয়েই নয়। উনি যদি বাংলার মেয়ে হতেন তাহলে উনি নানান জায়গায় রূপ পাল্টে ঠিক গিরগিটির মতো রূপ পাল্টাচ্ছেন। উনি কী করছেন বলুন তো? একবার মসজিদে গিয়ে নামাজ পড়ছেন, একবার হিন্দুর মন্দিরে প্রণাম করছেন। আমি একটাই কথা বলবো, উনি যে জাতি, সেই জাতিটা উনি সেই অরিজিনাল কাজটা করুক। কেন আমরাও দেখুন, আমি এই প্রার্থী হওয়ার পরে আমিও প্রত্যেক মন্দিরে আছি, কিন্তু আমার একটাই কাজ থাকছে, কোনটা বলুন তো?
আমি সব জায়গায় হাত জোর করে প্রণাম করছি। কাউকে কোনো মুসলিম মন্দিরে গিয়ে মসজিদে গিয়ে আমি কিন্তু নামাজ পড়ছি না। আমার কাছে সব ভগবানই সমান বলে মনে হয়, তাই আমি সবাইকে প্রণামই জানাই। কোথাও গিয়ে আমি রূপ বদলানোর চেষ্টা করছি না। আমার মা বোনেদের সাথে আমি একটাই যুদ্ধ চালিয়ে যাব। যেমন মুসলিমদের যে মসজিদ আর আমাদের বাঙালিদের হিন্দু সমাজে যে কালী মানে মা দুর্গার যে সেটা আমরা বাবা হরি যেটা আমরা সেটা একটাই দেখি, একটাই কথা ভেবে আমরা প্রণাম জানাই। আমরা কোথাও গিয়ে নামাজ পড়ি না, কোথাও গিয়ে প্রণাম করি না, কোনো খ্রিস্টানের এতে গিয়ে আমরা কোনো রকম মানে বলতে পারেন যে কোনো জায়গায় রূপ বদলাই না। মিথ্যা কথা বলে যদি ভুল করে আমাদের মুখে থেকে একটা যদি কথা যদি ভুল বেরিয়ে যায় তার জন্য আমরা মানে স্বীকার করে নিই, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু স্বীকার করেন না, উনি সেটাকে দিয়েই কাজ চালিয়ে নেন। তো আমি আশা করবো আমার মা বোনদের কাছে একটাই কথা বলবো, এই ছোটো বোন মেয়ে যদি কোনো দিন যদি ভুল করে যদি কোনো কথা বলে ফেলেন তো ওনার জন্য ক্ষমা করে দেয়, কেননা তাদের কাছে ক্ষমা চাইতে বাধ্য। এই ভুল কথা বলে আমি আগাতে চাই না মুখ্যমন্ত্রীর মতো। একটা ভুল কথার জন্যে উনি একটা ভুল কথাকে সঠিক বলেই প্রচালিত করেন, আমি সেটা পারবো না। আমার কাছে যেটা ভুল সেটা ভুল, যেটা সঠিক সেটা সঠিক।